যে আপনি আয় এবং ব্যয় একটা সংকটে আপনি পতিত হয়েছেন। সংকটে পতিত হলে যে উদাহরণটা রাসেল সাহেব দিলেন, যে জাপানের উদাহরণ দিলেন, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় যখন এই সংকটগুলো হলো, দক্ষিণ কোরিয়াতে কিন্তু মহিলারা সবাই তার স্বর্ণগুলো সরকারকে ধার দিয়েছিল যে ওই সংকট মোকাবেলার জন্য। তার মানে তারা জাতিকে ইনভলভ করতে পেরেছে। আমাদের এখানে সংকটটা হচ্ছে শাসক গোষ্ঠী কিংবা শাসক শ্রেণী যারা, তারা কিন্তু এটাকে ওন করে না। আমি মনে করি শাসকের মতো তারা কলোনিয়ালের মতো কিন্তু আচরণটা হয়। যেমন ফর এক্সাম্পল, আপনি আমাদের এই যে এত সংকট, সরকারের গাড়ি ব্যবহার দেখলে কি তা বোঝা যায়? যে সংকট আছে, উনি যেটা বললেন, তাহলে কি আমরা কেন শেয়ার করতে পারছি না? কেন আমরা প্রাইভেট সেক্টরের মতো কস্ট কান্ট্রোল করতে পারছি না? আপনি রাজস্ব বোর্ডকে চাপ দিচ্ছেন রেভিনিউ বাড়াবার, কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার যে কমিয়ে আপনি হেল্প করতে পারেন, সেটা কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? একটু উদ্যোগ নেওয়া হয়। আমি বলবো সরকারের যে এক্সপানশনটা হয়েছে বিগত অনেক বছরে, সেখানে এমন অনেকগুলো কর্তৃপক্ষ আছে যার বিশাল বিশাল রকমের অট্টালিকা, এই কর্তৃপক্ষ অমুক কর্তৃপক্ষ, যা দেখেন কোনো কাজ নাই। আমি একটা নাম বলি, যেমন ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। একসময় আমি এটার উপদেষ্টা পরিষদে ছিলাম, এবং আমি আজকে এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে বলি যে এই বিআরটি যে প্রজেক্টটা, বাস র্যাপিড ট্রানজিট গাজীপুর থেকে, এইটা ওই কমিটিতে থেকে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম, আমি এবং মরহুম ডক্টর মোস্তাফিজ সাহেব মারা গেছেন, যে এইটা গলার কাটা হবে। এবং এটা আমাদের মতো দেশে এই বগোটা কলম্বিয়ার উদাহরণ, আমাদের এক মিরপুরে কিন্তু কলম্বিয়ার চেয়ে বেশি পপুলেশন আছে। আমাদের দরকার হেভি ট্রেন, কলকাতার মতো, মানে মানুষ চড়বে 20 টাকা ভাড়া দিয়ে অনেক দূরে যাবে, সেরকম। তারা শুনলো না, তারা প্রকল্প নিয়ে আগে গেল। তখন আমরা জোর করে বললাম যে আপনারা বাস করেন ঠিক আছে, কিন্তু ট্রেনকে বাদ দিয়ে কোনো প্রকল্প হলে আমরা কিন্তু উইথড্র করবো, আমরা থাকবো না। তখন বাধ্য হয়ে জামিল চৌধুরী সাহেব সহ ওয়ার্ল্ড ব্যাংকে বাধ্য করেছিলাম 6 মাস টাইম বাড়িয়ে আমরা মেট্রো কিংবা মাটির নিচে মাটির উপরে ট্রেনের প্রবেশনটা রেখেছিলাম। এবং শেখ হাসিনা সরকার পরবর্তীতে জাপানের কাছ থেকে মেট্রোটা করেছিল। অন রেকর্ড বলি, এটা আমাদের মতো প্রাইভেট চিন্তা ব্যবসায়ীরা করেছিলাম। এত বড় যে সরকার প্রশাসন, তারা কিন্তু এটা করতে পারেনি। আমি আজকে এখানে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, অন রেকর্ডের। সেখানে আমাদের যে অভিজ্ঞতাটা, এটাকে রাষ্ট্রের কাজে লাগানো উচিত। আমাদের ব্যবসায়ীদের কিংবা কৃষকের কিংবা সাধারণ মানুষের অভিজ্ঞতাটাই কিন্তু গ্রামের মানুষ কি করে, যখন সংকট হয়, যে কোনো সময় গ্রামের মায়েরা আপনি 5 জনের খাবার থেকে কয়েক মুঠ চাল কিন্তু রেখে দেয়, সেভ করে টু মিট দ্য ক্রাইসিস। এটা কিন্তু একটা বার্তা যে বাংলায় কি ছিল, মানুষ সেভিং করে চলতো। সেখানে আপনি ধার করে, কর্য করে, এনজিও করে এমন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছেন যে এন্টায়ার গভর্নমেন্টের লোকেরা ইজ বিজি উইথ মেকিং প্রপোজাল ফর বিগ প্রজেক্টস। প্রকল্প প্রেমে মশগুল আমাদের সরকারের লোকেরা। প্রকল্প, দে লাভ বিগ প্রজেক্টস। কারণ কি, বিগ প্রকল্প মানে বিগ কমিশন, বিদেশ ঘোরা। এই কদিন আগে আমি জানি একজন সচিব, আমি নাম বলবো না, তিনি এই 2-3 মাসে, মানে মনে করেন যে 1 বছরে বোধহয় কমপক্ষে সে 12 বারের বেশি বিদেশ ভ্রমণ করছে। এবং এই জনগণ তার মূল্য দিচ্ছে। যেহেতু জনগণ ভোট দেওয়ার পরে তার কোনো দায়িত্ব নাই, সেহেতু আজকে আমরা এগুলো নিয়ে কান্নাকারি করছি। কারণ এটার অ্যাকাউন্ট, জাপানে কি করে, তারা তো প্রতি জবাবদিহি করতে হয়, ওরকম কোনো পাবলিক মিটিং নাই। রিচ এন্ড এভরিথিং ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর। অর্থমন্ত্রী সামান্য একটু স্ক্যান্ডালের জন্য আত্মহত্যা করছে জাপানে, নিজের গাড়ির ওই পাইপটা ভেতরের দিকে দিয়ে গাড়ি চালাতে দিয়ে আত্মহত্যা করছে। তারা নিতে পারে না সেটাকে। ফলে আমরা যে কথাটা আমি রাসেল সাহেব যোগ করবো, আমরা কি আসলে কোনো জাতি? যদি জাতিই হই, তাহলে কতগুলো পূর্ব শর্ত পূরণ করতে হয়। তাহলে কেন এত ব্যবধান হবে? কেন এরকম সীমাহীন ব্যয় হবে এবং তার মধ্যে কোনো জবাবদিহি থাকবে না? কেন আজকে আমরা জনগণ যে কষ্টটা করে, সে জনগণকে তো আপনি তার দিতে পারছেন না, যেভাবে তুমি কষ্ট করছো আমি তোমাকে এইভাবে এটা শান্তি দেবো। কই, আপনি তো এমন কোনো সংস্কারে হাত নেন নাই যে আমি আমার রেভিনিউ এক্সপেন্ডিচার কমাবো। আপনি খালি বাড়াচ্ছেন রেভিনিউ, আমার মানে ট্যাক্স বাড়াও। আপনার সাথে একটু যুক্ত করতে চাই, অনেক সংস্কারের গল্পই আমরা শুনেছি। ডক্টর ইউনূস সরকার শেষ বেলায় যখন আমাদেরকে একটি অর্থনীতি দিয়ে গেলেন, সেটি একটা ভঙ্গুর এবং ঋণের বোঝাই তো দিয়ে গেলেন। তিনি কি কোনো চেষ্টা আদৌ করেছিলেন কি, আপনার কাছে মনে হয় কি? আমি ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে বেশি কিছু বলবো না, কারণ তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন।
তাকে ভারতের মতো তিনি তো একটা কিছু করতে পারতেন। প্রচন্ড শক্তিশালী কান্ট্রিকে কাউন্টার করে চলতে হয়েছে, তাকে যে কোনো দিন উল্টে ফেলার চেষ্টা করেছে। উনি ওনার ফেস ভ্যালু দিয়ে কোনো মতে টিকেছিলেন, কিন্তু উনি তো জনগণের কাছে তেমন জবাবদিহি সরকার না, আমরা এটা প্রত্যাশাও করি না। উনি যেমন গ্রামীণ ফোনে ওনার তার খেসারতি কি এখন আমরা দিচ্ছি আমাদের অর্থনীতিতে? নট নেসেসারিলি শুধু অতটুকু বললে যথেষ্ট বলা হবে না, আমি ওনাকে ওইভাবে ব্লেম করব না, কিন্তু টোটাল একটা জনগণকে আজকে এই সরকারের যে দায়িত্ব, তার কিন্তু একটা মেসিভ ম্যান্ডেট নিয়ে কিংবা সমর্থন নিয়ে আসছে, সেই দায়িত্ব কিংবা সেই জবাবদিহি ইউনূস সাহেবের ছিল না। তারপরেও তারা অর্থনীতি যতটুকু করে গেছেন, যেমন আমেরিকার সাথে যে চুক্তিগুলো করছেন, সেটা আমি প্রশ্ন করবো যে উনি হয়তো টিকে থাকার জন্য আমেরিকার চাপে পড়ে এগুলো করেছেন। এগুলা কিন্তু এত বোয়িং আমাদের দরকার নাই, এইসব করেছেন। কিন্তু টোটালি এখন যে সরকার আছে, তারা যেহেতু জনগণের ভোটে এসছে এবং একটা রক্তাক্ত জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতায় আসা, তাহলে কিন্তু আপনি এই সরকারের, আমি বলবো, জবাবদিহিতার অনেক বেশি দরকার। এবং আজকে যে টোটাল সংকটটা, সেই সংকটটা তারা রাসেল সাহেবের ভাষায় জনগণকে সাথে নিয়ে আপনাকে এগোতে হবে। সকল